ইউনুসকে বলতেন যে উনি ডক্টর ইউনুস বোধহয় এমন একজন ব্যক্তি যে পৃথিবীর মধ্যে একজন মানে নোবেল মানে উনি লরিয়েট। তো নোবেল লরিয়েট আমি তো বললাম 6 জন জেলে আছেন এই মুহূর্তে ক্রাইম করে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের পার্শ্ববর্তী একটি দেশেও একজন আছেন। তো আগুন 7 জন হয়ে যাবেন, কারণ উনি যে ক্রাইম করেছেন এগেনস্ট হিউম্যানিটি, এগেনস্ট আপনার মানি লন্ডারিং এবং বাংলাদেশের মানুষ হত্যা, পুলিশ হত্যা। এই যে পুলিশের একটা ভুল সিরাজগঞ্জে বলছে আমার প্রেগনেন্ট বাচ্চা, আমার পেটে বাচ্চা, তারপরে তারা হত্যা করেছে জঙ্গিরা। পুলিশ তো জনগণের জন্য কাজ করে, পুলিশের যখন হামলা পরে পুলিশ কি করবে? আপনাকে যদি কেউ হামলা করে আপনি কি করবেন? আপনি তো সেলফ ডিফেন্স করবেনই। তো বিষয়টা হলো যারা এটা করছেন তারা কি মনে করেন যে কিয়ামত পর্যন্ত ডক্টর ইউনূস এই রেজিম এই বাচ্চাগুলো থাকবে, এই দুষ্কৃতিকারীরা থাকবে, যারা জেল থেকে জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে, জেল ভেঙে মানুষ বাইর করছে, কোর্টে না গিয়ে তারা করছে, শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে মানুষ হত্যা করেছে। তো এই জন্য এর বিচার হবে যে হবে। এই যে তাজুল, অ্যাডভোকেট তাজুল শিবিরের এক সময় নেতা, তাকে সে ছিল জামাত ইসলামের নেতাদের, যুদ্ধাপরাধীদের আপনার মামলার অ্যাডভোকেট, তাদের পক্ষে লড়েছে। আজকে তাকে আপনার আইসিডি কোর্টের দেওয়া হয়েছে, আপনার প্রসিকিউটর দেওয়া হয়েছে। তো সে কি করছে? সে ওই যে আগের থেকেই যে এটা ডিজাইন করে 70 সালে কি হয়েছিল, 75 সালে কি হয়েছিল সব ডিটেলস। বেসিক্যালি যেটা দেখলাম তার বক্তব্য থেকে যে মুক্তিযুদ্ধ একটা অপরাধ, দেশ যারা স্বাধীন করেছিল, বঙ্গবন্ধু থেকে শুরু করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, জাতীয় 4 নেতা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আমর হোসেন আমু, মুক্তিযোদ্ধা যারা, আপনার এই দেশকে তারা কেন ভালোবাসলেন, এই দেশের প্রতি তাদের কেন কমিটমেন্ট, মুক্তিযোদ্ধার, এটাই তাদের টার্গেট। এই তাজুলের বাচ্চা তাজুল, সরি টু সে দ্যাট, সে তার এটা বোঝা উচিত। তার মতো তাজুল সে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে সে রায় লিখে ফেলাইছে। ডক্টর ইউনূস, আসিফ নজরুল্লাহ, তার রায় কি হবে এটা সবাই জানে, তারা রায়টা লিখে ফেলছে। তো তাদের তো মনে করা উচিত এখনো মৌরদের 50% মানুষ বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার জন্য রাজনীতি করে। শেখ হাসিনার প্রতি তাদের আস্থা, বিশ্বাস আছে। বাংলাদেশের একটি মুক্তিকামী, একটি স্বাধীনতাকামী, একটি গণতান্ত্রিক গণতন্ত্রমনা মানুষ বেঁচে থাকতে, আওয়ামী লীগের নেতা কর্মী বেঁচে থাকতে, ওদের প্রভুরাও যেরকম পারে নাই, পাকিস্তানিরা পারছে বঙ্গবন্ধুরে ফাঁসি দিতে, আগরতলা ষড়যন্ত্র পারে নাই, তারপরে 71 সালেও পারে নাই। তারা জননেত্রী শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করতে 75 সালে চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। বঙ্গবন্ধুকে যদিও তারা হত্যা করেছে, 21 আগস্টে করেছিল, চেষ্টা করেছিল, পারে নাই। 5ই আগস্টে বঙ্গবন্ধুর 2 কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বঙ্গবন্ধু কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানা আপাকে তারা হত্যা করতে চেয়েছিল, পেরেছে, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তো আমি বিশ্বাস করি সময় দিন বেশি দূর নয়, এই তাজুলদের বিচার বাংলার মাটিতে হবে। এবং আমি শুনেছি লন্ডনে একটি কাউন্টার, যারা বিজ্ঞ কিউসি, তারা যে একটি ওপেন কোর্ট, এই যে যুদ্ধ অপরাধী, এই যে আপনার যারা মেডিকুলাস ডিজাইন, যারা হত্যাকারী খুনি রেজিম, ডক্টর ইউনূস, তাদেরকে একটি গণ আদালত করার, তাদের জন্য একটি গণ আদালত করার জন্য একটি প্রস্তুতি নিচ্ছে তারা, যে এই যে মেডিকুলাস ডিজাইন করে কিভাবে মানুষ হত্যা, এবং এখন যে জুডিশিয়াল কিলিং, এখন চিফ জাস্টিস তারা বসাইছে, প্রত্যেক বিচারপতি থেকে তারা বসিয়েছে, অনেক বিচারপতিকে বাইর করে দিচ্ছে, কোন কনস্টিটিউশনের কোনো বালাই নেই। তো এইগুলার বিচার বাংলাদেশে হবে। এবং এই যে একদম ডক্টর ইউনূস একজন নোবেল লরিয়েট, যদিও এই মুহূর্তে পৃথিবীর 6 জন নোবেল লরিয়েট কারাগারে আছেন, তারা বিভিন্ন ক্রাইমে তারা জেলের মধ্যে আছেন। তোমরা আশা করছি 7 জন হয়ে যাবেন, যেহেতু হত্যা, খুন, রাহাজানি। এবং আপনি একজন মানে প্রতিদ্বন্দ্ব সাংবাদিক বাংলাদেশের, আপনি প্রথম আলো, কালের কণ্ঠ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মিডিয়াতে কাজ করেছেন। আজকে মিডিয়ার প্রায় 160 জনের উপরে তারা আজকে অনেকেই জেলে আছেন, অনেকেই আতঙ্কিত, অনেকেই বাড়ি ছাড়া বিদেশে আছেন,
অনেকেই তাদের চাকরি হারিয়েছেন। তো এইটা তো কোনো সভ্য সমাজ বা কোনো গণতান্ত্রিক সমাজের রীতিনীতি নয়। হ্যাঁ, রাজনৈতিক কারণে আমি মেয়র অফ সিলেট, আমি আওয়ামী লীগের একজন নেতা, আমার উপর মামলা হতে পারে বিভিন্ন কারণে। তারপরে দেখতে হবে যে কোন কারণে আমার উপর প্রায় আমি জানি যদ্দূর এখন পর্যন্ত মোর দেন 100 মিথ্যা মামলা হয়েছে। আমার জীবনে কাউকে আমি কোনো একটি তাপ্পরও মারি নাই। আপনি যদি এবং আমার পারিবারিক যদি ট্রি দেখেন যে ঐতিহাসিকভাবে আমরা কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করি নাই। রাজনীতি করি, রাজনৈতিক কর্মী ছোটবেলা থেকেই। রাজনীতির কারণে হয়তো বিভিন্ন সময় আমাদের বিভিন্ন জিনিস ফেস করতে হয়েছে। এইটার কারণে হয়তো আমি যদি মামলাও কয়েকটা আমার উপর হয় তাহলে এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিন্তু ডাহা, মিথ্যা, বানোয়াট ভাবে যে মামলাগুলো হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। এবং আজকে কিন্তু সারা বাংলাদেশে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই। আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 3200 পুলিশকে হত্যা করা হয়েছে। তারপরে আপনার সিভিল প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং সেনাবাহিনীর দিকেও বিভিন্ন সময় চোখরাঙ্গানি দিচ্ছে। তারা একটি প্রতিষ্ঠানই, আমাদের একটি দেশপ্রেমিক সেনাবাহিনী। এখানে আমাদেরও বিভিন্ন খুব সুখ দুঃখ আছে। তারপরেও আমি বলতে চাই সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, এই সেনাবাহিনী তো আমাদের একটি কনস্টিটিউশনাল একটি দেশ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। এই সেনাবাহিনী সম্পর্কে যে ধরনের ন্যাক্কারজনক নিন্দনীয় কথা এরা বলছে, বাচ্চা পোলাপাইন, তাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তারা কোথার থেকে এসে কেউ জানেও না, অতীতে তাদেরকে কেউ দেখেও নাই। আচ্ছা, ঠিক আছে। আমি বলতে চাই আজকে কিন্তু সমগ্র বাংলাদেশ কিন্তু একটি অন্ধকারে নিমজ্জিত হয়েছে। আমাদের ইকোনমিক গ্রোথ 3% নিচে চলে নেমে এসেছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রায় 300 বন্ধ হয়ে গিয়েছে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, কেএফসিতে হামলা, তারপরে বিভিন্ন স্বপ্ন, তারপরে আরো অনেকগুলা সিলেটে কয়েকটি বড় বড় স্টোরে তারা হামলা করেছে। এইটার মানে কি? এরা কাদের জন্য কাজ করছে, কাদের পারপাস সার্ভ করছে? বাংলাদেশে যদি 2 লক্ষ 3 লক্ষ গার্মেন্টস শ্রমিক আপনার বেকার হয়ে যায়, এটা কার জন্য ভালো? কোথায় এই ব্যবসা যাবে? এটা তো আমাদেরকে চিন্তা করতে হবে। এজন্য হু ইজ অ্যাপয়েন্টিং দেম ইন বাংলাদেশ, আমাদের যে মাতৃভূমি বাংলাদেশ? রাজনৈতিকভাবে আমি বলছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক পরিবর্তন আসতেই পারে, তার বক্তব্য থাকতে পারে গণতান্ত্রিক, কিন্তু এরকম পদ্ধতি মব জাস্টিস কোর্টের মধ্যে গিয়ে একজন বিচারপতিকে মানে উনি শামসুদ্দিন চৌধুরী মানিক, উনাকে কোর্টের মধ্যে কিভাবে উনার উপর নির্যাতন করা হয়েছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আসাদুজ্জামান নূরের মতো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অমায়িক ভদ্রলোক বয়স্ক কিভাবে নির্যাতন করেছে। ডক্টর দীপুমণি, উনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি আপনার সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন। উনাকে কিভাবে উনি ডাক্তার প্রফেশনালি, উনাকে কিভাবে নির্যাতন করা হয়, সাবির হোসেন চৌধুরীর মতো মানুষকে কিভাবে নির্যাতন করা হয়েছে। তো এরকম আরো অসংখ্য নেতৃবৃন্দ, ফারুক খানকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, শাহজাহান খান সাহেবের মতো মানুষ, আবুল হোসেন আবুর মতো মানুষ, হাসানুল হক ইনু, আপনার রাশেদ খান মেনন, তৌফিক এলাই চৌধুরী, একজন সিএসপি, উনি আমাদের সিলেটের কৃতি সন্তান, এরকম নেইম ইট। আমি যদি নাম বলি, জুনায়েদ আহমদ পলক, একজন ইয়াং প্রমিজিং পলিটিশিয়ান। তো আজকে আমরা যদি এটা দেখি, দেশটাকে আসলে কোন জায়গায় নিয়ে গেছে এবং কাদের স্বার্থ তারা রক্ষা করছে, এবং এই যে করিডোর দিয়ে এখানে একটি যুদ্ধ খেলা করছে এবং এখানে যুদ্ধ বাদ দিয়ে দিচ্ছে, এই যুদ্ধে কাদের লাভ হবে? আমরা কি আমাদের সেনাবাহিনী, আমাদের দেশের মানুষ কি রেডি ফর দ্যাট? যে আমরা একটি আমাদের থেকে বহুগুণে শক্তিশালী আপনার সেনাবাহিনীর দিক দিয়ে, আর্মসের দিক দিয়ে, এদের সাথে কি আমরা যুদ্ধে লিপ্ত হলে আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন বা দেশের বর্তমান পরিস্থিতি আমরা কি এটা খাবার করে নিতে পারবো? এবং এটা নিয়ে আমাদের দেশ কোথায় যাবে এবং দেশে কি গৃহযুদ্ধ লাগবে, যে দেশের কি অবস্থা হবে? কিন্তু আমি বলতে চাই যে আজকে আপনারা যদি একটু জিনিস দেখেন, এই দেশটাকে বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনূস, উনাকে নোবেল পুরস্কার দেওয়াই হয়েছিল শান্তিতে। উনি ইকোনমিস্ট, উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আসলে আজকে দেশবাসী এবং বিবেকবান মানুষ যারা একটু চিন্তা করেন এগুলো নিয়ে, সবাই অনেকেই বলেন যে উনাকে তো অশান্তিতে একটা নোবেল দেওয়া উচিত। কেন
উনি একটি শান্ত দেশকে অশান্ত করে দিয়েছেন। উনি কিন্তু জাতির পিতার সুযোগ্য কন্যা, আমাদের যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উনি এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা আমাদের অভিভাবক সদ্য শেখ রেহানা আপাকেও হত্যার জন্য উনি প্যারিস থেকে নির্দেশনা দিয়েছিলেন। যে উনি যদিও 8ই আগস্টে দায়িত্ব নিয়েছেন, উনি সেখান থেকেই উনার যারা নিয়োগকর্তা ব্যক্তি, যারা এই যে জঙ্গি হামলা করেছে, এখন কিন্তু প্রমাণিত হচ্ছে কিভাবে তারা গুলি করছে, কোথার থেকে গুলি করছে। সেনাবাহিনীর কিছু সংখ্যক দুষ্কৃতিকারী সাবেক কর্মকর্তা কিভাবে ট্রেনিং করে তারা নিজেই বলছে, কিন্তু কিভাবে তারা মেট্রো রেলে আগুন দিচ্ছে, কিভাবে থানা জ্বালিয়েছে, পুলিশকে মেরেছে, তারাই তো বলছে। তো আমি বলতে চাই উনি কিন্তু বঙ্গবন্ধুর কন্যাদেরকে হত্যা করতে চেয়েছেন, প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিলেন, কারণ উনি একজন ক্ষমতা লিপ্সু মানুষ, ক্ষমতা উনি থাকতে চান। এখন কিন্তু উনি বলেছেন আমি নির্বাচনের জন্য এসেছি, আমি ইন্টারিম গভর্নমেন্ট। বাবা, তুমি যদি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হও, তুমি জাপান, তুমি আমেরিকা, তুমি সৌদি আরবিয়া, তুমি লন্ডন, কেন কি কারণে যাও? তুমি তো যাও যে তোমার টেনিয়রটা বাড়ানোর জন্য। তুমি লন্ডনে আইসা ডিপ স্টেটের লোকজনকে এনে এখানে মিটিং করছো কেন? যে তুমি নির্বাচন না দিয়ে তোমার ক্ষমতা যাতে তুমি 5 বছর থাকতে পারো। এখন ফেসবুকে লেখাইতেছো যে ইউনুস সেন্টারে বসে যে 200 লোক নিয়োগ দিয়ে যে 5 বছরের জন্য এই সরকারকে আমরা চাই। কারণটা হলো উনি একটি ব্যাংকের এমডি পদ যেখানে ছাড়তে চায় না বয়স হবার পরেও, উনি কিভাবে একটি রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের পদ উনি ছাড়বে? এটা কি দেশবাসী এত বোকা? আমার মনে হয় আমি যেটা মনে, আমি অত পাগ্য রাজনীতিবিদ না, আমি ছোটখাটো মানুষ। আমি সিলেটের মেয়র হয়েছিলাম, যার মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সিলেটের মানুষের কাছে আমাকে পাঠিয়েছিলেন, মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। তো আমার এই ক্ষুদ্র মানুষের যে একটি অ্যানালাইসিস, উনি জীবনেও কোনোদিন উনার জীবদ্দশায় ভোট দিবে না, ভোট করে উনাকে যদি দেশের মানুষ জোর করে না নামায়। এটা আমি ক্লিয়ার। আমি জানি না তৌফিক মারুফ ভাই আপনি কি বলবেন, কিন্তু যারা ওনার সম্পর্কে অভিজ্ঞতা আছে, আমি অনেকজনকে চিনি লন্ডনে থাকার সুবাদে, তো ওনারা বলছেন যে উনি এমন একজন লোভী মানুষ। উনার ইতিহাস যদি দেখেন, উনি যে গ্রামীণ ব্যাংক করেছেন, প্রথম উনি কাকে লোন দিয়েছেন? উনার ফাদারকে। উনার ফাদার এবং উনার ভাইয়ের একটি প্রতিষ্ঠানে প্যাকেজিং কোম্পানিতে উনি টাকা দিয়েছেন। এবং উনি এখন কি করেছেন? আদম ব্যবসার একটা লাইসেন্স নিয়েছেন। উনি প্রায় 700 কোটি টাকা মাফ করে দিয়েছেন। উনি আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা 5ই আগস্টের আগে 750 কোটি রেখেছিলেন যে গরিবদের জন্য, এই গরিব মানুষদের সাহায্য করার জন্য। উনি এটা উনার গ্রামীণ গ্রামীণ ব্যাংকে নিয়ে গিয়েছেন। এর থেকে বোঝা যায় উনি কিভাবে একজন লোভী মানুষ। এবং উনার যারা এই যে সাথে যারা কাজ করে, নাহিদ, আসিফ, মাহফুজ, এরা কিন্তু আসিফ নজরুল, তারা কিন্তু বিদেশে টাকা পাচার করছে। তারা কিন্তু পাচার করে তাদের পিএস দের শত কোটি টাকার বিজনেস। এবং তাদের বউরও এটা তলের বিড়াল, কিন্তু মানে বেশি দিন হয় নাই তো, সবকিছুই কিন্তু এটা ছোট্ট দেশ। এবং এখন কিন্তু মানুষের ওয়াচ ডগের মধ্যে সবাই দেখতেছে, এখন হয়তো কিছু বলতেছে না, কিন্তু আপনি দেখেছেন যে আসিফের বাপের বাসায় প্রায় 150টি চালের বস্তা পাওয়া গেছে। উনি কে? উনার বাসায় কেউ থাকবে? উনার ছেলে হলো এলজেডি অ্যাডভাইজার, আর তারপর 150 বস্তা চাউল রেখেছে। তো এই যে দুর্নীতিবাদ, এবং এরা যে একটা দেশকে ধ্বংস করতে চায়, একটা দেশকে জোর করে 5ই আগস্টে দখল করেছে, এবং একটি জঙ্গি হামলা হয়েছে, সমস্ত জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছে, এবং শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছে। এবং এরা অনেকগুলা এই শীর্ষ সন্ত্রাসীরাই আসল যে মেসেজ যেটা হলো, তারা শীর্ষ সন্ত্রাসীর সাথে আগে তারা যোগাযোগ করেছে, এবং এখান থেকে জেল থেকে বসেই কিন্তু এরা হত্যাযজ্ঞ চালিয়েছে। এই যে আমাদের বস্তির যে ছেলেগুলা বিভিন্ন বস্তির থেকে ভাড়া করে লুক এনে এদেরকে দিয়ে তারা ছাত্রদেরকে হত্যা করেছে, শ্রমিকদের হত্যা করেছে, আন্দোলনকে বেগবান করার জন্য, শেখ হাসিনার পতনের জন্য, আওয়ামী লীগকে পতন ঘটানোর জন্য। এবং ডিপ স্টেটের 29 মিলিয়ন, এই যে আমাদের সুন্দরী কোটায় যে আপনার ভদ্র মহিলা রেজওয়ানা হাসান, উনি কিন্তু এবং উনার আরেকজন বদিউল আলম সাহেব, আরেকজন সকল যারা এনজিও কর্মী যারা, আমি কিন্তু চ্যারিটি ওয়ার্কার হিসাবে আমি অনেকদিন কাজ করেছি, আমার অভিজ্ঞতা আছে। এরা কি করেন এটা কিন্তু দেশবাসী সবাই না জানলো, আমাদের মতো কিছু লোকজন আমরা জানি
যে ওনারা যে বিজনেস ক্লাসে চড়েন, ওনারা যে 7 স্টার 5 স্টার হোটেলে থাকেন, ওনাদের পরিবার পরিজন নিয়ে দেশ বিদেশে ঘুরেন, ওনাদের সাথে যারা থাকে তারা শত শত কোটি টাকা কিভাবে, এবং এদেরকে যদি ইনকোয়ারি হয় ভবিষ্যতে প্রত্যেকটি এনজিওকে বাংলাদেশে, আমি একটি কথা বলতে চাই, যারাই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আসতেই হবে। কারণ এই দেশ 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, 3 লক্ষ মাবুন সব্রম দিয়েছে, এই দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 3টি মূল স্তম্ভ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে এদেশের 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশের দল মত পার্থক্য থাকবে, রাজনৈতিক বিবাদ থাকবে, মতামত ভিন্ন থাকবে, এটাকে আমি মনে করি সমস্ত দেশপ্রেমিক যারা, সবাইকে ইউনাইটেড হতে হবে। যারা দেশ বিরোধী, দেশের স্বাধীনতা বিরোধী, যারা বাংলাদেশ চায় নাই, বাংলাদেশকে প্রকাশ্যে বিরোধিতা করেছে, আমাদের লক্ষ লক্ষ মানুষকে, মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলিয়ে দিয়েছে, তারা বাংলাদেশে আজকে যখন রুল করছে, জোর করে ক্ষমতা দখল করছে, তখনই বুঝতে হবে এই দেশ কিন্তু, এই দেশ সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। তো আমি আপনাকে, তৌফিক ভাই, আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকের এখানে আমাদের সম্মানিত দেশবাসী এবং যারা এখানে দর্শক মন্ডলী আছেন, আমি সবাই মিলেই এগিয়ে আসতে হবে দেশের জন্য, দেশমাতৃকার। এই জায়গাটিতে আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আমি যে প্রশ্নটি করেছিলাম যে আপনি যে বিবরণগুলো দিলেন গত 10 মাসে এই যে কার্যক্রমগুলো হলো, এরপরও তিনি লন্ডনে অর্থাৎ যুক্তরাজ্যে গিয়ে পুরস্কার আনার জন্য 9 তারিখ যাবেন। তো আপনারা সেইখানে প্রতিক্রিয়া কি দেখাবেন? আপনারা বিভিন্ন কর্মসূচি, আমি আপনাকে বলি যে আপনি হয়তো জানেন যে আপনি খুবই একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক আমাদের বাংলা ভাষাভাষী। উনি এই পুরস্কারটি আসলে নেওয়ার কথা ছিল আমাদের মহামান্য রাষ্ট্রপতি, যিনি শাহাবুদ্দিন সাহেব, মহামান্য রাষ্ট্রপতি, উনি না আসার কারণে উনি আসছেন। এবং এটা একটা কিং চার্লস, যিনি উনার একটি অ্যাওয়ার্ড, এবং এটা আসলে মেইন ইস্যু এটা না, উনি সাইড অনেক মিটিং করতে চান ওনার ক্ষমতা ইয়ে করার জন্য, লেঙ্গার করে। উনি বাংলাদেশ বিমানকে বিক্রি করে দিচ্ছেন। ওনার সাবেক যিনি স্ত্রী, এই সাবেক স্ত্রীর ভাইয়ের কাছে এখন বিমানকে উনি, এই যে আমাদের পতাকা, আমাদের বাংলাদেশের পতাকা বাহী বিমান, বাংলাদেশ বিমানকে বিক্রি করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র। উনি বাংলাদেশকে মোটামুটি, উনি যদি আর কিছুদিন 1 বছর থাকতে পারে, তার দেশের কোনো কিছু রাখবে না, উনি সব বিদেশির হাতে তুলে দিবে। কারণ উনি সেন্ট মার্টিন তুলে দিতে চায়, উনি আরাকান দের করিডোর দিতে চায়, উনি চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে চায়। উনি কিন্তু বেসিক্যালি উনার কমিটমেন্ট দেশের প্রতি, দেশের মানুষের প্রতি নাই। কারণ উনি বিদেশিদের পদলেহন করে উনি বড় বড় জায়গায় যাইতে চান, উনি আরামায়েশে থাকতে চান। আর আসলে তো উনার তো কোনো কিছুর অভাব নেই। তো এখানে আমি যদ্দূর, আমি আপনাকে একটা জিনিস বলি, প্রবাসী বাঙালিরা উনাকে সম্বর্ধনার জন্য উদ্গ্রীব, তারা উদ্গ্রীব হয়ে আছেন যে উনি যে দেশে যে 3,200 পুলিশ হত্যা করেছেন, প্রায় 1200 আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছেন, দেশের সাধারণ মানুষ হত্যা করেছেন, শিল্পী সাহিত্যিকদেরকে নির্যাতন করেছেন, হাজার হাজার মামলা। এজন্য সমস্ত প্রবাসী বাঙালিরা, প্রবাসীদের 11ই জুন বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রবাসী বাঙালিদের পক্ষে একটি বিশাল এখানে আয়োজন হচ্ছে, এবং এখানে একটা বিক্ষোভ হবে। উনি যাতে এখানে এই যে হত্যা করছেন, নির্যাতন করছেন, মামলা দিচ্ছেন, এটার থেকে মানুষ পরিত্রাণ পাওয়ার জন্য, এক কথায় বলতে গেলে যে উনার পদত্যাগ দাবি করছে, এবং উনাকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব দেশ রক্ষার জন্য, দেশকে বাঁচানোর জন্য উনার পদত্যাগ দাবি করছে। এবং মানুষ চায় যে উনি যত তাড়াতাড়ি যাবেন। এবং সাথে সাথে আরেকটি কথা বলছে, এই যে হত্যাযোগ্য, খুন, রাহাজানি, আমাদের মানি লন্ডারিং, দর্শন, এগুলার জন্য উনার বিচারও চাচ্ছে। কিন্তু যে মানুষ কিন্তু উনাকে ছাড়তে চাচ্ছে না। দেখেন গ্রামীণ ব্যাংকে কিন্তু মানুষজন খেপেছে, গ্রামীণ ব্যাংকে মানুষ আক্রমণ করছে। যখনই সুযোগ পাবে এই গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, উনার কোনো কিছুই কিন্তু বাংলাদেশে থাকবে না। কারণ উনি যেভাবে নির্যাতন করছে, মানুষ কিন্তু মানে খুবই খেপছে। কারণ মানুষ কিন্তু দেশে বিদেশে খেপছে। কারণ এই যে মানুষের যে খুব দুঃখ, তার ভাইকে হারাচ্ছে, মাকে হারাচ্ছে, বোনকে হারাচ্ছে, তার বাপ জেলের মধ্যে নির্যাতিত হচ্ছে, অনেক ছেলে পেলে বলতেছে তারা দেশে চলে যাবে। তো আমি যেটা বললাম যে প্রত্যেক জায়গায়, এবং 10 তারিখ উনি সকালে আসবেন, 10 তারিখ উনাকে
বিশাল আওয়ামী লীগের পক্ষ থেকে, আমাদের সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিশাল একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল আছে, এবং ওনার পদত্যাগের জন্য, মানুষ হত্যার জন্য, খুনের জন্য, দেশ বিক্রির জন্য, বিমান বিক্রির জন্য এর প্রতিবাদে ওনাকে আজ পর্যন্ত এখনো আমি 2-1 লোক ছাড়া ওনার পক্ষে কোনো লোক আমি দেখি নাই। অন্যান্য রাজনৈতিক দলের আজকে কিন্তু সবাই কিন্তু নির্বাচন চাচ্ছে। বাংলাদেশের যতটি মানে নিবন্ধিত দল আছে সবগুলাই কিন্তু তারা কিন্তু নির্বাচন চাচ্ছে। একমাত্র উনার যে কিছু মেডিকুলাস এই ডিজাইন, যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত, হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, দেশদ্রোহী যারা এবং বাংলাদেশে যারা বিশ্বাস করে না, তারা জানে যে নির্বাচন করলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। এবং এই যে এনসিপির ছেলেফেলে যারা লাফালাফি করতেছে, আমি চ্যালেঞ্জ করতে চাই, তারা তাদের যে প্রতীকটা দিয়ে তারা 300 আসনে নির্বাচন করো, যদি একটি সিটেও 2-3 হাজার করে ভোট পায় তা আমি রাজনীতি ছেড়ে দেবো। আর জামাত ইসলাম যদি বিএনপির সাথে ঐক্য না হয়, এনসিপি তারা সহ যদি একটা নির্বাচন করে, এই নির্বাচনে 5টির আসন যদি 5টির থেকে বেশি যদি আসন পায়, আমি এইটাও আমি চ্যালেঞ্জ হিসাবে নিতে চাই। কারণ এদেরকে জনগণের, তারা জোর করে, যেহেতু তাদের মাসুল পাওয়ার, জঙ্গিরা তাদের সাথে অস্ত্র এবং এই ডিপস্টেটের মানি, পাকিস্তানি আইএসআই টাকা নিয়ে তারা বাংলাদেশের রাজনীতি করে। সো এই কারণেই কিন্তু তারা তাদের মাসুল পাওয়ার আছে, কিন্তু বুটের রাজনীতি তারা করতে চায় না। বুট আসলেই বলে না না না, বুট পিছিয়ে দাও, বুট নাই, বুট করবে না। এই জন্যই এই ষড়যন্ত্রকারী যারা, এরা দেশের রাজনীতি, এরা অতীতেও কিন্তু, এখন তারা আওয়ামী লীগকে ব্লেম দিচ্ছে যে আওয়ামী লীগ একতরফা ইলেকশন করছে, তারাই কিন্তু বাংলাদেশে যাতে ইলেকশনে পার্টিসিপেট না করে এই ষড়যন্ত্র কিন্তু এই দুষ্কৃতিকারীরা করেছিল। কারণ হলো, আপনি কনস্টিটিউশন রক্ষার জন্য নির্বাচন করতে হবে, নির্বাচনে কেউ আসলো না আসলো এটা হলো পরের কথা। এই বিষয়টা হলো অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনকে রক্ষার জন্য, আমাদের সংবিধান রক্ষার জন্য দেশবাসীকে এবং প্রবাসী বাঙালিদের ঐক্যবদ্ধভাবে এই দেশদ্রোহী খুনি চক্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করার প্রয়োজন। এবং আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। মারুফ ভাই, আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস এই পতাকা মানচিত্রের ইতিহাস। 1958 সালের 7 অক্টোবর আইয়ুব খান সাহেব, ফিল্ড মার্শাল, পাকিস্তানের লৌহ মানব যাকে বলা হয়, সেও কিন্তু আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। উনি কি পেরেছে? পারে নাই। সারা মানে এই অঞ্চলে আওয়ামী লীগ স্ফুলিঙ্গর মতো গড়ে গড়ে মা বোন থেকে শুরু করে আওয়ামী লীগের জন্ম হয়েছে। এবং 1971 সালের 26শে মার্চ এহিয়া খান সাহেব, উনি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। পেরেছে না, আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। 3 লক্ষ মা বোন বঙ্গবন্ধুর ডাকে সম্ভ্রম দিয়েছে। তারপরেও কিন্তু তারা পিছপা হয় নাই, বাংলাদেশ তারা স্বাধীন করেছে। এবং এই একটি স্বাধীন রাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে। বাংলাদেশের সমস্ত স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতাকামী মানুষ সবাই আওয়ামী লীগের নেতৃত্বেই সেদিন যুদ্ধে অংশগ্রহণ করেছিল, দেশ স্বাধীন করেছিল। সেক্টর কমান্ডার যারা ছিলেন, মুক্তিযোদ্ধা যারা ছিলেন, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং সিভিল প্রশাসনের লোকজন, ফরেন সার্ভিসের লোকজন, সমস্ত দেশপ্রেমিক, এয়ারফোর্স, নেভি, আপনার সেনাবাহিনীতে যারা ছিলেন, যারা মুক্তিযোদ্ধা ছিলেন, অংশগ্রহণ করে, অনেকেই অংশগ্রহণ করেন নাই, কিন্তু কিছু লোকজন করেছেন। ডক্টর ইউনূস, উনি তো তখন আপনার যুবক ছিলেন, উনি কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন না? ওনার তো মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস আমরা দেখি না। তো এই থেকে বোঝা যায় যে উনি দেশপ্রেমিক না, উনি নিজেকে ফুলিয়ে পেঁপে উনাকে উনার নেম এন্ড ফ্রেমের জন্য উনি কিন্তু ফুল পেজ অ্যাড দেন এনজিওর টাকায়, গরিবের টাকা। আমার গরিবের টাকা দিয়ে আমি 1 লাখ পাউন্ড দিয়ে অ্যাড দিব? এটা উনার নেম এন্ড ফ্রেম। উনার পিআর আছে, পিআর কোম্পানি, উনি চ্যারিটি ওয়ার্ক করে। পিআর কোম্পানি কেন? পিআর কোম্পানি মিলিয়নস পাউন্ড খরচ হয়। এটা কার টাকা? এটা কি আপনার টাকা, আপনার বাপের টাকা? না, আপনি তো গরিবের নামে, আমার দেশের মানুষের গরিবদেরকে বিক্রি করে আপনি টাকা নিয়ে এসে আনেন গরিবের জন্য, গরিব মা বোনদের জন্য। আপনি গ্রামীণ ব্যাংক দিয়ে গরিবদের নামে টাকা এনে কি আমাদের মেয়েরা, আমাদের মায়েরা ফাঁসি লাগিয়ে কিন্তু আত্মহত্যা করেছে, টাকা দিতে পারে না। করি গ্রামীণ ব্যাংক একটা মানে কি বলবো, যে কাবিলওয়ালার মতো যে ফাঁস লাগাই দিত। এরকম কিন্তু এই গ্রামীণ ফোন ডক্টর ইউনূসের এই যে গ্রামীণ ব্যাংক, এবং তারা এটা করেছেও, আজও করছে।
আপনি দেখেন যে উনি গ্রামীণ ব্যাংকের যখন এমডি ছিলেন, উনার যখন বয়স হয়ে গেল, প্রত্যেকটি দেশের একটি নিয়ম কানুন আছে, বাংলাদেশ ব্যাংকের একটি নিয়ম কানুন আছে, গভর্নর একটা নিয়ম কানুন আছে। উনাকে যখন বলা হলো উনি যাতে এই বয়সের বেশি থাকতে পারবে না, উনি কিন্তু খেপে গেল। এরপরে উনি কিন্তু ষড়যন্ত্র করা শুরু করলো জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, পদ্মা বিজির বিরুদ্ধে। উনি কিন্তু সব জায়গায় গিয়ে, যেহেতু উনার অ্যাক্সেস আছে, উনি এটা বলা শুরু করলো। এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি বলেছেন, উনি কিন্তু চিনতে পারেন। অনেকেই কিন্তু আপনাদের মতো বড় সাংবাদিক বা মানে সুশীল সমাজের অনেক লোকজন নেত্রীর, বিশেষ করে প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন আপনারা, যে উনি কেন ডক্টর ইউনূসকে এরকম করেন। তো নেত্রী একটি কথা সবসময় বলতেন যে ডক্টর ইউনূসকে আমি যতক্ষণ চিনি, এবং এই গ্রামীণ ব্যাংকে প্রায় 200 কোটি টাকা প্রথম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী 96-এ যখন ক্ষমতায় আসলেন, তখন প্রায় 200 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিয়েছিলেন উনি, গ্রামীণ ব্যাংক যাতে গ্রো হয়, গ্রামীণ ব্যাংক যাতে, উনার যে ফর্মুলাটা যাতে উনি বলেছিলেন যে উনি যাতে সমাজের দুস্থ আমাদের গ্রামের মহিলাদের জন্য কাজ করেন। প্রধানমন্ত্রীকে উনি বুঝিয়েছিলেন, প্রধানমন্ত্রী এটা চেয়েছিলেন এবং উনাকে সহযোগিতা করেছিলেন। কেন? যাতে উনি সাধারণ মানুষের জীবন মান উন্নয়ন করেন। উনি কি করলেন? উনার জীবন মানের উন্নয়ন করলেন। আপনি যদি আরেকটা জিনিস দেখেন, গ্রামীণ ফোন কিন্তু এই সরকার 1 টাকায় দিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1 টাকায় উনি কি বিদেশিদের কাছে বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে কি করলেন? উনি মিলিয়নস অফ পাউন্ড এই গ্রামীণ ফোন। আজকে যে টাকা শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেটা আজকে স্পেন্ড হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, লন্ডন সহ, এটা এই গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক, গরিবের টাকা। উনার সাথে কাদেরকে নিয়েছেন? বাংলাদেশের যত উনার সমসাময়িক, উনার কাছাকাছি কাছের উনার যারা শিষ্যরা, যারা এনজিওর টাকা বিদেশ থেকে এনে গরিবের টাকা, তারা 5 স্টার হোটেলে থাকেন, বিজনেস ক্লাসে চড়েন, তাদের লাইফস্টাইল, তাদের 14 গোষ্ঠীর লাইফস্টাইল যদি দেখেন। এবং আমি এই জিনিসটা আমি আপনার মাধ্যমে আজকে বলতে চাই, এই এনজিও গুলাকে অবশ্যই অ্যাকাউন্টেবিলিটির ভিতরে নিয়ে আসতে হবে। এরা টাকা কোথার থেকে আনে, কিভাবে খরচ হয়, তাদের লাইফস্টাইল কিভাবে, অতীতে কিভাবে করেছে, প্রত্যেককে কিন্তু বিচার করতে হবে এদের। এবং এই এনজিও গুলার বিচার করতে হবে, টাকা কোথার থেকে পাইল, তারা নিয়ে আসলো, কার জন্য কত টাকা খরচ হলো, এবং গাড়ি কেনার জন্য আপনার এনজিওর টাকা, গরিবের টাকা। ওনারা প্রাডো, তারপরে 5 স্টার সবচেয়ে বেস্ট হোটেল তারা গিয়ে থাকেন কক্সবাজারে। এই হইল এনজিও গিরির অবস্থা। তো এখন মানুষ, উনি যে এই অপকর্মগুলো করছেন, তো এই যুক্তরাজ্য সরকার এগুলোকে আপনারা, ওনারা কি এগুলো জানে? আপনারা তো মাঝে মধ্যে যতটা জানি আপনারা জানাচ্ছেন, তারা কি জানে? আমি একটা ব্যর্থতার কথা বলি। আমি তো বললাম আমাদের একটা ব্যর্থতার জায়গা হলো আমরা এই জিনিসগুলো আগে অ্যাড্রেস করি নাই, সত্যি কথা। এখন কিন্তু শুধু আমরা নয়, দেশপ্রেমিক যারা, দেশকে যারা ভালোবাসেন, দেশের মানুষ যারা, এই প্রবাসে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তারা কিন্তু এই কাজটাতে নিজে উদ্যোগী হয়ে, কারণ তারা দেশকে ভালোবাসেন, এই দেশকে রক্ষা করতে হবে। তাদের একটি কথা, তারা আমাদের কাছে ছুটে আসেন, আমরা যারা রাজনীতি করি, বলেন যে আপনারা কি করছেন, এই দেশকে বাঁচাতে হবে, দেশ রক্ষা করতে হবে। 1971 সালের মুক্তিযুদ্ধে যেভাবে সমস্ত বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল, আজকে কিন্তু দল মতের ঊর্ধ্বে উঠে কিন্তু মানুষ এই ইউনূস হটাও, এরকম স্লোগান উঠছে যে হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ। তো এই যে আজকে যে জননেত্রী শেখ হাসিনা, যেহেতু উনি রাজনৈতিক নেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্বাধীনতার সপক্ষের সমস্ত শক্তি আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা কিন্তু আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। আবারও উনি যাতে দেশের দায়িত্ব নেন, কারণ ওনার যে ডাইনামিক লিডারশিপ, উনি যেভাবে দেশের মানুষের জন্য পদ্মা ব্রিজ, 4 লাইন, স্বাস্থ্য খাত, আপনার শিক্ষা খাত সহ প্রত্যেকটি খাতে যেভাবে দেশকে, মেট্রো রেল থেকে শুরু করে প্রত্যেকটি আমাদের বিমানবন্দরের টার্মিনাল 3 সহ যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছিলেন, দেশের যে ইকোনমিক গ্রোথ হয়েছিল এবং দেশে বিশ্বে দেশ যেভাবে এগিয়ে গিয়েছিল এবং আরো যেত, আজকে দেশকে এই আমাদের অগ্রযাত্রাকে তারা থামিয়ে দিয়েছে প্রতিমধ্যে। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন, এটা বলতে পারেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন কথা উঠেছে, এটা আমি অস্বীকার করব না, কিন্তু
একটি দেশের সার্বভৌমত্ব, একটি দেশের সংবিধান টিকিয়ে রাখতে হলে আপনাকে নির্বাচন করতেই হবে। এখন যদি যারা ষড়যন্ত্র করে দেশ বিরোধীরা, জঙ্গিরা, তাহলে তো এখানে সরকার বা মাননীয় প্রধানমন্ত্রীর কিছু করার নেই। তো আমি বলতে চাই, এখন কিন্তু মানুষ আবার যারা ভুল বুঝেছিল 5ই অগাস্টে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই ছাত্রদের যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যানের মধ্যে এই যে ডক্টর ইউনূস এবং জঙ্গিদের মাস্টার প্ল্যানের মধ্যে যারা ইনভলভ হয়েছিল, তারাও কিন্তু আজকে বুঝতে শুরু করেছে। তারাও বলছে যে আমরা ভুল হয়ে গেছে, আমরা তো এরকম চাই না, এই দেশ তো আমরা এরকম দেখতে চাই না, আগেই তো আমরা ভালো ছিলাম। আমাদের শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনাই আমাদের জন্য পারফেক্ট লিডার ফর বাংলাদেশ। তো এইটা যদি কোনো সময় আগামী দিনে আমি বিশ্বাস করি তারা একটি নির্বাচন তো অবাধ সুষ্ঠু নির্বাচন তো চায়, এবং অবাধ আপনার অস্ত্র উদ্ধার হোক। SSF এর অস্ত্র তারা লুট করেছে, পুলিশের অস্ত্র লুট করেছে, বিদেশ থেকে তারা অস্ত্র নিয়ে এসেছে। হ্যাঁ, এই অস্ত্র উদ্ধারের পরে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা, তারাই অংশগ্রহণ করুক, দেখা যাক কত দানে কত চাল। কারণ দেশের মানুষ আবারও শেখ হাসিনার প্রতি, নৌকার প্রতি, আওয়ামী লীগের প্রতি আস্থা রাখবে বলে আমি বিশ্বাস করি। আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা, তারা কে? তারা নিজেই তো অবৈধ, তাদের তো কোনো বৈধতা নাই। দেশের মানুষ তো তাদেরকে বিশ্বাস করে না, বিশ্বের মানুষ তো বিশ্বাস করে না, কেউ তো তাদেরকে মানে না। এবং ইউনূসের নেতৃত্বে, ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচন, কোনো সম্ভাবনা নেই নিরপেক্ষ হওয়ার। উনি তো এনসিপি উনাকে ক্ষমতায় বসিয়েছে, উনি নিজেই তো বলেছেন যে আমার ত্রাণকর্তা আমাকে ছাত্ররাই বসিয়েছে। এই ছাত্ররাই তো আজকে এখন তারা ক্ষমতায় যেতে চায়, তারা দল করেছে, তার মানে উনি করেছেন দল, উনি দলের প্রধান ইনডাইরেক্টলি। তো একটি দলের একজন লোককে দিয়ে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এবং ডক্টর ইউনূসকে কেউ বিশ্বাস করে না, বিএনপিও বিশ্বাস করে না, আরো প্রায় 28টি দল না 29টি দল দেখলাম, কেউ বিশ্বাস করে না। জামাত ইসলাম করে, কারণ জামাত ইসলাম তারা ইসলাম কায়েম করবে এবং তারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে। কিন্তু উনি করেন সুদের ব্যবসা, ডক্টর ইউনূস করেন সুদের ব্যবসা। দেখেন এখন তারা কিছু বলে না। তো বিষয়টা হলো তারা ক্ষমতা লোভিক, তারা ক্ষমতায় যাবে। এখন তাদের যে স্ট্র্যাটেজি জামাত ইসলামের, তারা যেটা চায়, তারা তাদের কথা হলো যে নির্বাচন যতদিন দেরিতে হয়, আমরা তো ক্ষমতায় আছি। এখন তারা প্রশাসন, ডিসিএসপি তারা বসাচ্ছে, তারা বিজনেস করছে। জামাত তো একটা বিজনেস ভেঞ্চার, তাদের নির্বাচনী কোনো ইয়ে নাই। তারা দেখছে যে নির্বাচন হলে তাদের কোনো সিট মিট পাবে না। হ্যাঁ, বিএনপি যদি দয়া করে যদি কিছু সিট দেয়, তাহলে হয়তো কিছু সিট পেতে পারে, না হলে তো জামাত ইসলামের কোনো চান্স নাই। এটা কিন্তু সত্য কথা, দেশের বর্তমান প্রেক্ষাপট এটা কিন্তু তারা নিজেও জানে। আপনি অনেকগুলো বিষয় তুলে আনলেন এবং বাস্তব অর্থে এই গত 9-10 মাসে দেশের যা অবস্থা, ডক্টর ইউনূস যা করছেন এবং তার সাংবাদিকরা যা করছে, আপনি রীতিমতো তার একটি বিবরণ তুলে ধরলেন। তো এর প্রেক্ষিতে আমি শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের কারণে আজকে না, আরেকদিন অন্য আরো কিছু বিষয়ে জানবো। করেন যে এই আমি যতটুকু শুনলাম যে 9 তারিখ যখন ডক্টর ইউনূস লন্ডনে আসবেন, তাকে আপনি বললেন সংবর্ধনা বা অভ্যর্থনা, এবং অন্যান্য ভাবে আমি জানলাম যে আপনারা কালো পতাকা দেখাবেন, এমনকি পুরান জুতা স্যান্ডেল নাকি সংগ্রহ শুরু করেছেন। তো এইগুলো দিয়ে কি করবেন যদি একটু বলেন আপনার। আমি এই কথাটা আপনি যেভাবে শুনছেন আমিও শুনছি, মানুষজন সবকিছু নিয়ে রেডি হচ্ছে, কিন্তু আমি যেহেতু একটু ভদ্রলোক মানুষ, আমি তো এটা বলতে পারি না যে জুতা স্যান্ডেল নিয়ে 10,000 ডিম নিয়ে ডিমগুলাকে তাপ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি শুনছি এই কমিউনিটির কিন্তু এই অবস্থা, কিন্তু আপনি যেভাবে শুনছেন আমিও শুনছি যে বিভিন্ন গ্যারেজের মধ্যে, গাড়ির গ্যারেজের মধ্যে ডিম তাও দেওয়া হচ্ছে, যেগুলা হলো এগুলা যাতে এই ডিমগুলা নষ্ট হলে যাতে কাজে লাগাতে তাদের ভালো হবে। তো আমরা এগুলা শুনেন, এই প্র্যাকটিসে কিন্তু আমরা রাজনৈতিক দল হিসাবে আমি এগুলা বিশ্বাস করি না, বা আমরা এটা চাইও না। কিন্তু আজকে মানুষের যে ক্ষোভ জন্মিছে, আজকে ডাকাতি হচ্ছে দিনের দুপুরে, আজকে মেয়েদের সোনা নিয়ে যাচ্ছে। আমি শুনেন, ধানমন্ডিতে তাকেন অনেক গুণীজন, উচ্চ শিক্ষিত, তারা 5 তারিখে খুশি হয়েছিলেন, লাফালাফি আমি দেখেছি। হ্যাঁ, এখন কিন্তু কান্নাকাটি, রাত্রে সন্ধ্যার পরে ওনারা একা বাড়াইতে পারেন না। তো ওদের এরকম আমি দেখেছি। তো তারা এখন তাদের এখন ইউনূসকে, ওনারা আগে ইউনূসকে বলতেন যে ইউনূস বোধহয়, ডক্টর ইউনূস বোধহয় এমন একজন ব্যক্তি যে পৃথিবীর মধ্যে একজন মানে নোবেল, মানে উনি লরিয়েট,
তো নোবেল লরিয়েট আমি তো বললাম 6 জন জেলে আছেন এই মুহূর্তে ক্রাইম করে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের পার্শ্ববর্তী একটি দেশেও একজন আছেন, তো আগুন 7 জন হয়ে যাবে। কারণ উনি যে ক্রাইম করেছেন এগেনস্ট হিউম্যানিটি, এগেনস্ট আপনার মানি লন্ডারিং এবং বাংলাদেশের মানুষ হত্যা, পুলিশ হত্যা, এই যে পুলিশের একটা ভুল যে সিরাজগঞ্জে বলছে আমার প্রেগনেন্ট বাচ্চা, আমার পেটে বাচ্চা, তারপরে তারা হত্যা করেছে জঙ্গিরা। পুলিশ তো জনগণের জন্য কাজ করে, পুলিশের যখন হামলা পরে পুলিশ কি করবে? আপনাকে যদি কেউ হামলা করে আপনি কি করবেন? আপনি তো সেলফ ডিফেন্স করবেনই। তো বিষয়টা হলো যারা এটা করছেন তারা কি মনে করেন যে কিয়ামত পর্যন্ত ডক্টর ইউনূস এই রেজিম, এই বাচ্চাগুলো থাকবে, এই দুষ্কৃতিকারীরা থাকবে, যারা জেল থেকে জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে, জেল ভেঙে মানুষ বাইর করছে, কোর্টে না গিয়ে তারা করছে, শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে মানুষ হত্যা করেছে। তো এই জন্য এর বিচার হবে যে হবে। এই যে তাজুল, অ্যাডভোকেট তাজুল শিবিরের এক সময় নেতা, তাকে সে ছিল জামাত ইসলামের নেতাদের, যুদ্ধাপরাধীদের আপনার মামলার অ্যাডভোকেট, তাদের পক্ষে লড়েছে। আজকে তাকে আপনার আইসিডি কোর্টের দেওয়া হয়েছে, আপনার প্রসিকিউটর দেওয়া হয়েছে। তো সে কি করছে? সে ওই যে আগের থেকেই যে এটা ডিজাইন করে 70 সালে কি হয়েছিল, 75 সালে কি হয়েছিল, সব ডিটেলস। বেসিক্যালি যেটা দেখলাম তার বক্তব্য থেকে, যে মুক্তিযুদ্ধ একটা অপরাধ, দেশ যারা স্বাধীন করেছিল, বঙ্গবন্ধু থেকে শুরু করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, জাতীয় 4 নেতা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আবুল হোসেন আবু, মুক্তিযোদ্ধা যারা, আপনার এই দেশকে তারা কেন ভালোবাসলেন, এই দেশের প্রতি তাদের কেন কমিটমেন্ট, মুক্তিযোদ্ধার, এটাই তাদের টার্গেট। এই তাজুলের বাচ্চা তাজুল, সরি টু সে দ্যাট, সে তার এটা বুঝা উচিত। তার মতো তাজুল সে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে সে রায় লিখে ফেলাইছে। ডক্টর ইউনূস, আসিফ নজরুল্লাহ, তার রায় কি হবে এটা সবাই জানে, তারা রায়টা লিখে ফেলছে। তো তাদের তো মনে করা উচিত এখনো মৌরদের 50% মানুষ বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার জন্য রাজনীতি করে। শেখ হাসিনার প্রতি তাদের আস্থা, বিশ্বাস আছে। বাংলাদেশের একটি মুক্তিকামী, একটি স্বাধীনতাকামী, একটি গণতান্ত্রিক গণতন্ত্রমনা মানুষ বেঁচে থাকতে, আওয়ামী লীগের নেতাকর্মী বেঁচে থাকতে, ওরা ওদের প্রভুরাও যেরকম পারে নাই, পাকিস্তানিরা পারছে বঙ্গবন্ধুরে ফাঁসি দিতে, আগরতলা ষড়যন্ত্র পারে নাই, তারপরে 71 সালেও পারে নাই। তারা জননেত্রী শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করতে 75 সালে চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। বঙ্গবন্ধুকে যদিও তারা হত্যা করেছে, 21শে আগস্টে করেছিল, চেষ্টা করেছিল, পারে নাই। 5ই আগস্টে বঙ্গবন্ধুর 2 কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বঙ্গবন্ধু কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানা আপাকে তারা হত্যা করতে পেরেছে, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। তো আমি বিশ্বাস করি সময় দিন বেশি দূর নয়, এই তাজুলদের বিচার বাংলার মাটিতে হবে। এবং আমি শুনেছি লন্ডনে একটি কাউন্টার, যারা বিজ্ঞ কিউসি, তারা যে একটি ওপেন কোর্ট, এই যে যুদ্ধ অপরাধী, এই যে আপনার যারা মেডিকুলাস ডিজাইন, যারা হত্যাকারী খুনি রেজিম, ডক্টর ইউনূস, তাদেরকে একটি গণ আদালত করার, তাদের জন্য একটি গণ আদালত করার জন্য একটি প্রস্তুতি নিচ্ছে তারা, যে এই যে মেডিকুলাস ডিজাইন করে কিভাবে মানুষ হত্যা, এবং এখন যে জুডিশিয়াল কিলিং, এখন চিফ জাস্টিস তারা বসাইছে, প্রত্যেক বিচারপতি থেকে তারা বসিয়েছে, অনেক বিচারপতিকে বাইর করে দিচ্ছে, কোনো কনস্টিটিউশনের কোনো বালাই নেই। তো এইগুলার বিচার বাংলাদেশে হবে। এবং এই যে একদম